আসসালাম। আচ্ছা, বিষয়টা হচ্ছে আহ, আমাদের প্রথম ক্লাস ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এই অধ্যায়টা হচ্ছে এরকম একটা অধ্যায় যেখান থেকে তোমার প্রশ্ন হবেই, কিন্তু প্রশ্নগুলো আমরা সাধারণত পারি না। কেন পারি না দেখবা যে সবসময় কোনো না কোনো একটু ঝামেলা, তোমার বিশেষ করে যে গ্লাস নিয়ে তোমার কিছু সমস্যা হয়। আবার গ্লাসের পরে যে আরো কিছু কাহিনী আছে, সেমি মাইক্রো, মাইক্রো, তারপরে ম্যাক্রোস, এই কিছু ঝামেলাপূর্ণ টপিক এই অধ্যায় আছে। অর্থাৎ অধ্যায়টা প্রথম অধ্যায় ইন্টারমিডিয়েটের আমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল। ইভেন শর্ট সিলেবাসের যদি যখন আমি ফুল সিলেবাস যখন পড়ছি তখনও টিচার এই অধ্যায় পড়ায় নাই। তো এটা নিয়ে আমাদের জানো, একটা ক্লাসের পর আমি যেই টপিকটা পড়াবো সেখানে আর কোনো নট এ সিঙ্গেল কনফিউশন আমাদের থাকে, এই জিনিসটা আমাদের একটু শিওর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু দাঁড়াও, অল্প একটু দাঁড়াও। কে, নিজে দেখতে পারতেছি না। সো লেটস গো। অবশ্যই আমরা সামনে বই রাখবো এবং একটা খাতা রাখবো, হাতে কলম নিব। সামনে একটা বই রাখবো, কলম নিব হাতে, এবং খাতা নিব। ওকে, লেটস গো। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট হইতেছে অধ্যায়টার একটা অ্যানালাইসিস করা। তো অ্যানালাইসিসটা তোমরাই করবা, প্রথম পৃষ্ঠা থেকে আমাদের সেরকম কোনো কিছুই পড়ার নাই। চলে আসো আমাদের দ্বিতীয় পৃষ্ঠায়। এখানে দেখবা যে একটা বক্স আছে, টিপস। টিপস নিয়ে একটা বক্স আছে, এই বক্সটার ভেতরে একটা কথা লেখা আছে, দেখো, ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট, MSDS। এই জিনিসটা একটু দাগাও 3 স্টার দিয়ে, এইটা এর আগে পরীক্ষায় আসছে এবং সামনেও আসবে। MSDS এর পূর্ণ রূপ কি? ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট। এখানে একটা চমৎকার করে মনে রাখবা, এম তে ম্যাটেরিয়াল, সেফ তে সেফটি, নট সেফ, আর ডেটা নট ডেটাবেস, শিট, খেয়াল করো দুইটা ই, নট একটা ই আর একটা এ। এই জিনিসগুলো খেয়াল করবো, অপশনে এই জিনিসগুলো বদলাই দিবে। নিচের থেকে আর সেরকম কিছুই এখান থেকে পড়া লাগবে না। লাগবে, চলে আসো আমরা সরাসরি নিরাপদ চশমার মধ্যে চলে আসো। জাস্ট দুইটা পয়েন্ট গোল করবো আমার সাথে, সেটা হচ্ছে উদ্বায়ী যৌগ, আর একটা হচ্ছে যদি কোনো যৌগ ধোঁয়া সৃষ্টি করে। আমি যদি তোমাকে বলি যে অ্যামোনিয়াম ক্লোরাইড তুমি তৈরি করতেছো, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করার সময় তুমি কোন জাতীয় নিরাপত্তা নিবে, তখন তোমার উত্তরটা হবে হচ্ছে গ্লাভস, সরি, চোখের চশমা। কারণ কি, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করার সময় অ্যামোনিয়ার একটা ধোঁয়া সৃষ্টি হয়, অ্যামোনিয়ার একটা ধোঁয়া সৃষ্টি হয়। তাহলে ছোট করে পাশে লিখেই রাখো, সেটা হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরির সময়, তৈরির সময় এই জিনিসটা MCQতে আমরা পাবো। এই জিনিসটার সামনে MCQতে আমরা পাবো। তাহলে দুইটা জায়গায় আমরা নিরাপদ চশমা ব্যবহার করব, একটা হচ্ছে উদ্বায়ী যৌগ দ্রব্য সমূহ, আর একটা হচ্ছে ধোঁয়া সৃষ্টি হয়। আসো, এরপরে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হইতেছে গ্লাভস। এখান থেকে প্রচুর পরিমাণে আসে, এবং গ্লাভস নিয়ে অনেকের ছোটখাটো কিছু সমস্যা হতে পারে। আজকে আসো, কোনো সমস্যা হবে না। প্রথম প্যারায় অনেক কিছুই দাগাইছি, লাগবে না কিছুই, থাকবে নাও কিছু। লাস্টের লাইনটা একটু খেয়াল করো, পরিবেশ বান্ধব পচনযোগ্য নাইট্রাল রাবার গ্লাভস ব্যবহার করা উচিত। এখান থেকে তোমাকে দুইটা প্রশ্ন করবে, নিচের কোনটি পরিবেশ বান্ধব পচনযোগ্য বা বায়োডিগ্রেডেবল গ্লাভস। আর একটা প্রশ্ন করা হবে হইতেছে, আমরা কোন গ্লাভস ল্যাবরেটরিতে ব্যবহার করি। এখন সহজ কথায় তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি ধরো কোনো কিছু, আহ ধরো অ্যাসিড এবং ক্ষারকের ট্রাইটেশন ঘটাবা। তো ট্রাইটেশন ঘটানোর জন্য তুমি একটা গ্লাভস পরে ট্রাই করতেছো। আমি তোমাকে কি বলছি? তুমি একটা গ্লাভস পরে ট্রাই করবা না? ল্যাবরেটরিতে তুমি একটা গ্লাভস পরে ট্রাই করবা, অর্থাৎ তুমি যখন এই কথাটা পড়বা এভাবে পড়বা, পরিবেশ বান্ধব পচনযোগ্য নাইট্রাল রাবার গ্লাভস আমরা কি করি? ট্রাই করি। কেন কথাটা লিখলাম ট্রাই? ট্রাইয়ের আলাদা একটা হকিকত হইতেছে, নাইট্রাইল যদি একটু চিন্তা করো, নাইট্রাইল, এই নাইট্রাইল শব্দটার মধ্যেও যদিও ঝাপসা হয়ে গেছে, ট্রাই কথাটা আছে। আর কোন জায়গায় বললাম ট্রাই কথাটা নাই, আর কোন গ্লাভসের মধ্যে ট্রাই কথাটা নাই। তাহলে পচনযোগ্য যত ধরনের গ্লাভস হোক, সেটা বায়োডিগ্রেডেবল হোক, আর তোমাকে ল্যাবরেটরিতে তুমি ব্যবহার করো, ব্যবহার করা মানে কি? ট্রাই করা। ট্রাই কোন কোন শব্দে আছে? নাইট্রাইল শব্দে আছে। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, এখন আসো আমরা নিচের দিকে নাইট্রাল গ্রাফ সম্পর্কে একটু বিস্তারিত পড়বো।
দেখো, আমরা আগেই জেনে গেছি যে ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাভস পরে আমরা ট্রাই করব, নাইট্রাইল গ্লাভস। তাহলে প্রধানত নাইট্রাইল গ্লাভস ব্যবহৃত করা হয়, এটা মনে হয় খুবই কমন একটা কোশ্চেন, এবং এটা আমরা মাঝে মাঝে বলে ফেলাই, সবাই না। 2 নম্বর, নাইট্রাইল গ্লাভসে কোনো প্রোটিন উপাদান থাকে না। দেখো আমি গোল করছি না, অবশ্যই যাদের গোলটা দাগানো নাই দাগাই নিবা। সাথে এটির কোনো ব্যবহার কোনো অ্যালার্জিক সৃষ্টি হয় না। তাহলে এই যে নানা, নানার সাথে মানে কি, না, 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 তাহলে নাতে হচ্ছে অ্যালার্জি সৃষ্টি করে না, আর এক নাতে হচ্ছে কোনো প্রোটিন উপাদান নাই, আর এক নাতে নাইট্রাইল, আর এক নাতে কি, নাইট্রাইল। তাহলে আমাদের এইটুকু বললাম হয়ে গেল। হতে দেখো বলছে জিটেক্স গ্লাভস। তো জিটেক্স গ্লাভস এর প্রথম নামের অক্ষরে আছে হচ্ছে জ। প্রশ্ন তোমাকে, এই প্রশ্ন তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে আসছো, প্রচুর পরিমাণে কোচিং পরীক্ষা আসে, ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস ব্যবহার করা হয়। তো জ্বলন্তেরও জ আছে, তাহলে শেষ জতে জ্বলন্ত, জতে জিটেক্স। নিচের দিকে একটা কথা দেখো, এটি তাপ রোধক অ্যাসবেস্টাস গ্লাভস এর বিকল্প রূপে ব্যবহৃত হয়। এটি, আচ্ছা কোনো সমস্যা নাই তো? ওকে, সমস্যা হলে তোমরা একটু চ্যাট করো না, কারণ আমি এখান থেকে চ্যাট দেখতে পাইতেছি না। আর তুমি অবশ্যই আনমিউট করে আমার বলো কোনো সমস্যা হলে। এখন দেখো এখানে খেয়াল করো, এটি তাপরোধক, তোমাকে প্রশ্নটা করবে উল্টা ভাবে, তোমাকে প্রশ্নটা করবে উল্টা হবে, তাপরোধক অ্যাসবেস্টাস গ্লাভস এর বিকল্প রূপে কোনটি ব্যবহার করা হয়। এখন তুমি একটা চিন্তা করো, নামের মধ্যে তাপ আছে, কোনো কিছুকে তুমি তাপ দিতেছো দিতেছো, সে কি হবে, এক পর্যায়ে জ্বলে উঠবে না? আর জতে জ্বলা, জ মানে কি, জিটেক্স। তাহলে তাপ কথাটা যেখানে, জ্বলা সেখানে, জ্বলন্ত সেখানে, জিটেক্স সেখানে, কথা হয়ে গেছে। নিচের দিকে একটা কথা আছে, সেটা হচ্ছে ল্যাটেক্স গ্লাভস। আচ্ছা, ল্যাটেক্স গ্লাভস কি বলছে, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহারকারে ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। তো আমরা এইটুক পড়ার পরে লাস্টের লাইনটা দেখো, এটি সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধক্ষম, ওকে ভালো কথা। কিন্তু নিচের দিকে একটা নেগেটিভ কথা আছে, অ্যালার্জি সৃষ্টি করতে পারে, ঠিক আছে। তো ক্ষয় এবং জ্বালা এইটা তৈরি করে হচ্ছে ক্রামক, অর্থাৎ সংক্রামক। সহজ কথা, সংক্রামক যে কোনো পদার্থই তোমার কি করবে, ক্ষয় করবে, নাহলে জ্বালা সৃষ্টি করবে। তাহলে ক্ষয় আর জ্বালা আর সংক্রামক সিনোনিমাস ওয়ার্ড। আর একটা কি আছে, অ্যালার্জি সৃষ্টি করে। তাহলে তুমি জিনিসটা এভাবে পড়বা, এখানে একটা কথা লিখছি, সেটা হচ্ছে লেট। দেখো, ল্যাটেক্স এর ইংলিশ নামে লেট কথাটা আছে, LATE। তাহলে লেট কামড় অ্যালার্জি, তাহলে তুমি সরাসরি একটা লাইন পড়ে ফেলাও, লেট কামড় অ্যালার্জি, লেট কামড় অ্যালার্জি, লেট কামড় অ্যালার্জি। লেটতে ল্যাটেক্স, কামড়তে কি, কামড়তে হচ্ছে ক্রামক, সংক্রামক। আর যেই সংক্রামক, যাহাই সংক্রামক তাহাই ক্ষয় ও জ্বালা। আর কি বলছি, অ্যালার্জি, অর্থাৎ অ্যালার্জি সৃষ্টি করে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বুঝাইতে পারছি? মুখস্থ হবে আশা করি। হবে তো? আচ্ছা, না হইলেও হবে, আসো। নিচের দিকে কথা আছে, সেটা হচ্ছে প্রাকৃতিক রাবার গ্লাভস। এখান থেকে জাস্ট একটা কথাই পড়তে হবে, সেটা হচ্ছে রাবার আমরা জানি সবাই, সেটা হচ্ছে বৈদ্যুতিক শক প্রতিরোধ বটে, অর্থাৎ অনেক গ্লাভসই বৈদ্যুতিক শক প্রতিরোধ। কিন্তু তোমাকে যদি প্রশ্ন দেয় যে বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভস কোনটা, তোমাকে রাবার গ্লাভসই দেখাইতে হবে। সহজ কথা, আমরা ছোটবেলা থেকে জানি যে রাবার আমার কোন ধরনের ইলেকট্রিসিটি পরিবহন করে না। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আর সেরকম কিছু নিচের লাইনে প্রশ্ন পড়ার বিষয় নাই। তাহলে আমরা গ্লাভস নিয়ে আসলে কি পড়লাম, গ্লাভস নিয়ে যত ধরনের না আছে, এবং আমি কি বলছি, আর হচ্ছে আরেকটা আমি কথা বলছি, যে কোনো ধরনের অ্যালার্জি সৃষ্টিও করবে না। আবার সাথে সাথে তিনটা না পড়াইছি, না না না, অ্যালার্জি সৃষ্টি করবে না, প্রোটিন উপাদান নাই, সেটা হচ্ছে নাইট্রাইল, এবং নাইট্রাইলের মধ্যে ট্রাই আছে। তাহলে আমরা সবসময় ট্রাই করি, ল্যাবরেটরিতে যাই ট্রাই করি, তাহলে ল্যাবরেটরিতে প্রধানত কি করা হয়, ট্রাই, ট্রাই গ্লাভস, ট্রাই গ্লাভস, ট্রাই গ্লাভস মানে কি, নাইট্রাইল গ্লাভস ব্যবহার করা হয়। ভালো কথা, ছোটখাটো জ্বলন্ত বস্তুর তাপ দিলেও জ্বলবে, তাহলে তাপ, জ্বলন্ত, জ্বলা, কি, জিটেক্স গ্লাভস। আচ্ছা, ভালো কথা। আর বৈদ্যুতিক শক প্রতিরোধী, সেটা হচ্ছে আমরা সবাই জানি রাবার গ্লাভস। তাহলে আমাদের গ্লাভস নিয়ে আর কোনো ধরনের এমসিকিউ এর সমস্যা হবে না। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে কি, লেট, লেট, লেট কামড়াবে, অর্থাৎ লেট কামড়, লেটের সাথে কামড়, কামড়ের সাথে সংক্রামক, তাই না? মানে লেট হচ্ছে ল্যাটেক্স গ্লাভস, সেটা কি করতেছি,
লেট, কামড়, অ্যালার্জি, অর্থাৎ কামড়, লেটে তুমি কামড় দিলে তোমার মধ্যে অ্যালার্জি সৃষ্টি হবে, সামথিং লাইক দ্যাট। তাহলে কামড় তো হচ্ছে সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধক্ষম, আর সংক্রামক পদার্থ মানেই হচ্ছে ক্ষয় আবার জ্বালা সৃষ্টি। আর কি বলছি, অ্যালার্জি তৈরি হবে, তাহলে অ্যালার্জি সৃষ্টি করতে পারে কারণ তার মধ্যে প্রোটিন উপাদান থাকে। আচ্ছা, সমস্যা নাই। এর পরের পৃষ্ঠায় চলে আসো, এই পরের পৃষ্ঠায় কোনো পড়াশোনা আমাদের নাই, এর পরের পৃষ্ঠা থেকে কোনো সমস্যা নাই। এখন এইখানে একটা কথা আছে 1.2 তে, গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল। ভালো কথা, মেলা গ্লাস সামগ্রী দিছে। তো গ্লাস সামগ্রীর মধ্যে সাধারণত আমরা দুই ভাবে ব্যাখ্যা করে থাকি, একটা হচ্ছে সফট গ্লাস আর একটা হচ্ছে হার্ড গ্লাস। মানে কি, আচ্ছা, হার্ড গ্লাস আর পাইরেক্স গ্লাস সেম না হইলেও বলতে সেম লেখছে, এই কথা মাথায় রাখো, সেম না হইলেও সেম লেখছে, ঠিক আছে। রোজা রেখে আমি ভুলে গেছি এই মেসেজ, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা সরি, না কাউকেই ভুলি নাই, কাউকেই ভুলি নাই। যেহেতু আমার ক্লাস থেকে 7টা থেকে 3টা, আইসে আবার গোসল করো, সবকিছু তোমাদের পড়ানোর জন্য সবকিছু রেডি করো, আবার নিজে পড়ো, তারপরে তোমার ইফতারি খাওয়া দাওয়া করো, তারপরে তোমার একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে তারপর তারাবি পড়ো, তারাবি করে আইসে মেইন প্রিপারেশন তোমাদের বসায় ক্লাস নিব, ক্লাস নিয়ে আমি খাইতে যাব, খাইয়ে দেয় একটা সুন্দর ভোজ হবে। আর পুরান ঢাকা বিরিয়ানির জন্য বিখ্যাত, এখন সারা রাত ধরে হচ্ছে বিরিয়ানির দোকান খোলা থাকে। নাজিরা বাজার গেলে পুরা কাবাবের দোকান এখনো খোলা, সুন্দর মতো খাওয়া দাওয়া করবো, আইসে আমি আমার মেডিকেলে পড়াশোনা করব, তারপরে একটু সেহরি খাবো, তারপরে ঘুমাবো, ঠিক আছে, আবার 7টার আগে উঠে যাবো। আসো বিষয়টা তোমাকে এখন বলি, যে কি বলছি, শক্ত গ্লাস আর পাইরেক্স গ্লাস লিখছে বা, আসলে এক না, কিন্তু এক না হলেও বইতে এক লেখছে। তো এখন এইখানে সফট গ্লাস নিচের কোনটা আর পাইরেক্স গ্লাস কোনটা, এটা একটা গাঞ্জা করে এমসিকিউ প্রশ্ন, এটা মেডিকেলে আসবে না, কিন্তু যদি এসে যায় সেও ধরনের আমরা কোনো রিস্ক নিব না। দেখো, সাধারণত তোমাদের একটা বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে আজকে জাস্ট ইউটিউবে লিখে সার্চ করবা, সেটা সার্চটা দিবে এইভাবে যে ল্যাবরেটরিতে কি 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 কাঁচের বোতল ব্যবহার করা, এটা সুন্দর মতো একটু চোখের মাথায় ঢুকাবা, যে ওইখানে কি কি চিত্রটা জাস্ট মাথার মধ্যে ঢুকাবা। ল্যাবরেটরিতে তোমরাও মোটামুটি একটু প্র্যাকটিক্যালে গেছো, যখন ফার্স্ট ইয়ারে কলেজ পাতি করছো, তখন তোমরা জানো যে ল্যাবরেটরিতে মেইন মেইন কাঁচের বোতল কি। তো মেইন মেইন কাঁচের যে যন্ত্রপাতি সবাই হইতেছে শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাসের অন্তর্ভুক্ত। তাহলে শক্ত মানে হচ্ছে সাধারণত আমরা যেগুলি চিনি, সাধারণত ল্যাবে যেগুলো যেগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। আমার জাস্ট স্ক্রিনের দিকে হা করে তাকায় থাকো না, জিনিসপাতি আমি যা লিখতেছি তুমি ছোট ছোট করে লিখে ফেলো। তো তুমি একটা জিনিস খেয়াল করো তো, পিপেট, বুলেট, কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, গৌতলি ফ্লাস্ক, পাতল ফ্লাস্ক, রিয়াজেন্ট বোতল, সবই আসলে কি ডেসিকেটর। এটা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে সাধারণত ব্যবহার করি। ল্যাবরেটরিতে ফানেল, ফানেল তো তোমার আমার বাসা বাড়িতেও আছে। ওয়াচ গ্লাস চাইলে একটা কিনে নিয়ে আসতে পারো। এখন তোমার আমি একটা কথা বলি, দেখো, কাঁচ, নল, ফানেলের শেষে একার বাদ দাও, নল, গলন, নল, তাহলে নল থাকলেই সেটা কি সফট, নল থাকলেই সেটা কি হয়ে যাবে সফট, নামের সাথে নল মানেই হচ্ছে সফট। আরেকটা জিনিস খেয়াল করো, ওয়াচ গ্লাস, ওয়াচ গ্লাস কি দিয়ে দেখো, চোখ দিয়ে দেখো। এখন তোমার চোখ পাইছে, কেউ যদি একটু জাস্ট টুকাও দেয় তোমার চোখে ব্যথা করবে, কারণ তোমার চোখটা সফট। তাহলে ওয়াচ কি দিয়ে দেখি, চোখ, চোখ সফট হলে ওয়াচ গ্লাসও সফট, গ্লাস সফট। বিকার নিম্নমানের, বিকার উন্নত মানের, তাহলে উন্নত মানেরটা 100% শক্ত হবেই, আর নিম্নমানেরটা নরম হবেই। সাথে এখানে একটা খেয়াল করুন, লিবিক শীতক, নামের মধ্যে শীত শীত একটা ভাইব আছে। তাহলে শীতক মানে কি, ঠান্ডা সহ্য করতে পারে, গরম সহ্য করতে পারবে না। তার মানে গরম দিলে সে কি হয়ে যাবে, গলে যাবে, তাহলে এটা হচ্ছে সফট গ্লাস। একটা জিনিস খালি ডিফারেন্স, এই জিনিসটা তোমাকে পড়াইতেছি, খেয়াল করো। যদি প্রশ্ন হয় টেস্ট টিউব, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বর্তমানে ল্যাবরেটরিতে সকল ধরনের টেস্ট টিউবই পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি, কিন্তু আমাদের বইতে বলছে টেস্ট টিউব কোমল গ্লাস বা সফট গ্লাস, আর শক্ত টেস্ট টিউব সেটা হচ্ছে তোমার শক্ত গ্লাস। এইটুক কমন সেন্স জাস্ট এক্সেপশনাল মাথায় রাখলেই আমাদের এখান থেকে আর কিচ্ছু নাই। চলে আসো নিচের দিকে, একটা কথা লেখা হয়েছে দেখো,
এইটুকু লাগবে না, লাগবে হচ্ছে কোন রাসায়নিক পদার্থের মিশ্রণ বা কোন দ্রবণকে তাপ দিতে হলে পটাশ গ্লাস বা পাইরেক্স গ্লাস নির্মিত বিকার বা কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করতে হবে। তোমাকে প্রশ্নটা করা হবে কোন দুইটাকে তুমি তাপে দেওয়ার সময় কোন দুইটা যন্ত্র ইউজ করবা, তুমি মনে রাখবা সেটা হচ্ছে কবিতা। কবিতা নামের সাথে মিলে হয়ে গেছে আমার স্টুডেন্টের। কতে হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, বি বিতে হচ্ছে বিকার, তাতে হচ্ছে তাপ। ঠিক আছে, নিচের দিকে সংকেত মুখস্থ করার কোনো দরকার নাই, সংকেত মুখস্থ করার আপাতত কোনো দরকার নাই। একটা কথা একটু মনে রাখবা, সেটা হচ্ছে পাইরেক্স গ্লাভস এর মধ্যে থাকে হচ্ছে বোরন অক্সাইড। এই কথাটা খালি একটু মুখস্থ করে ফেলাও। পাইরেক্স পাইরেক্স গ্লাসের সংকেতে কি থাকে, B2O3 থাকে। এইটুক জাস্ট একটু মাথার মধ্যে ঢুকাও। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে, কেউ কিছু বলবা? আমি বললাম নেট টেট সব ফিক্স করে নিছি, আমার ভয়েস সম্পূর্ণ একদম ঠিক আছে, একদম ফুল 5G করে নিছি। পুরা ক্যাট দিয়ে লাগানো আছে ল্যাপটপের সাথে। নেট বললাম আমার কাছ থেকে ইনশাল্লাহ কোনো ল্যাগ দিবে না। ঠিক আছে, আচ্ছা আসো, এখন আমরা একটু নিচের দিকে যাই। যদিও আমি কিছু ছন্দ লিখে ফেলছিলাম, ভাইয়া ক্লাস আমি মুখস্থ করছিলাম, ভাইয়া তোমাদের মুখস্থ করার দরকার নেই, জীবনে আমার কোনো কাজে আসে নাই। ঠিক আছে, মাথা ভারী করার দরকার ভাইয়া নেই। এখন এইখানের কথাটা পরে আসি, মেইন জিনিসটা হচ্ছে নিচের দিকে আসো। এখানে আশা করি দেখতে পাইতেছো, সেটা হচ্ছে ল্যাবরেটরিতে ব্যবহৃত ভৌতকরণ। এইটা বললাম ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এই টপিকটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কারণ কি, আমরা তিনটা কথা এখানে লেখা আছে, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ। আচ্ছা, তোমার প্রথম কাজ হচ্ছে, প্রথম প্রশ্ন, নিচের কোনটি ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রীর ধৌতকরণ উপাদান নয়? তাহলে তোমার প্রশ্ন হচ্ছে এই যে সোডিয়াম কার্বনেট, ডিটারজেন্ট ডেকন 90 দিবে হচ্ছে ডিটারজেন্ট ডেকন 95, 180 এবং ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ক্রোমিক অ্যাসিড মিশ্রণে বললাম সুন্দর একটা নাম আছে, নাম হচ্ছে কি ক্লিনিং মিক্সচার। ক্লিনিং বা ক্লিনজিং একই কথা, ক্লিনজিং মিক্সচার বা ক্লিনজিং দ্রবণ। এবং সাথে সাথে আর একটা লিখে রাখো, লিকার অ্যামোনিয়া, লিকার অ্যামোনিয়া। সাথে সাথে আর একটা লিখে রাখো, সেটা হচ্ছে ইথানল, ইথানল। এবং ইথানল দিয়ে অ্যারো দিয়ে লেখো, এটা হচ্ছে অণুজীব, অণুজীব বিনষ্ট করে। ঠিক আছে, অণুজীব বিনষ্ট করে, অণুজীব বিনষ্ট করে। তোমার কাজ, প্রথম কাজ হচ্ছে এই পাঁচটা নাম মুখস্থ রাখা। কি কি? সবার প্রথমে সোডিয়াম কার্বনেট, ডিটারজেন্ট ডেকন 90, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ বা ক্লিনিং মিশ্রণ বা ক্লিনজিং মিশ্রণ, ইথানল এবং আর একটা কি উপাদান, লিকার অ্যামোনিয়া। ঠিক আছে, লিকার অ্যামোনিয়া আমরা জানি সেটা হচ্ছে 35 to 40% অ্যামোনিয়ার সম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণ। আমরা সামনে পড়বো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন ভেতরে আসো, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের কত পার্সেন্ট দ্রবণ, কত পার্সেন্ট দ্রবণ পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়? 10% লঘু দ্রবণ। 10% মানে কি, লঘু না, খুবই কম পার্সেন্ট। তাহলে এভাবে করবা, 10% লঘু দ্রবণ মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এবং ডিটারজেন্ট ডেকন 90, ওইখানে লাস্টের লাইনটা লাগবে। ডিটারজেন্ট ডেকন 90 একটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। কেন? কারণ এটি পানিতে তেমন দূষণ সৃষ্টি করে না, এটি 100% অণুজীব দ্বারা ভাঙনযোগ্য বা বায়োডিগ্রেডেবল এবং ফসফেট মুক্ত। ফসফেট না থাকার কারণেই সে বললাম বায়োডিগ্রেডেবল হয়েছে। তাহলে প্রশ্নটা তোমার দ্বিতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন তো বলে ফেলাইছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাকে বলবে যে নিচের কোনটি 100% বায়োডিগ্রেডেবল। তোমার উত্তর কি হবে? তোমার উত্তর কি হবে? ডিটারজেন্ট ডেকন 90। তো ওই ডিগ্রেডেবল এর সাথে বললাম ডেকন 90 একটা খুব মানে ভাইব ম্যাচ করে। ডিটারজেন্ট ডেকন 90 ডিগ্রেডেবল, ডেকন 90 ডিগ্রেডেবল, ডেকন 90 ডিগ্রেডেবল, 2-3 বার পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে যেটার বায়োডিগ্রেডেবল সেটা ফসফেট বিহীন বা ফসফেট মুক্ত,
সেটা পরিবেশ বান্ধব হবে এবং সেটা পানিতে সেমন কোনো দূষণ সৃষ্টি করবে না। ক্রমিক অ্যাসিড মিশ্রণের বেলায় আসো, এখান থেকে আমাদের মোট 4টা জিনিস পড়তে হবে, একদম হাতে ধরা 4টা জিনিস। 1 নাম্বার, সর্বোত্তম পরিষ্কারক। সর্বোত্তম পরিষ্কারক, কোন জিনিস পরিষ্কারের বেলায় তোমার যা ইচ্ছা তাই দেখ, এখান থেকে ধরো 4টা অপশন দিয়ে দিছে, তুমি ক্রমিক অ্যাসিড মিশ্রণ বা পটাশিয়াম ডাইক্রোমেট সলিড এবং সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড অ্যাকুয়াস যদি পাও, বা তোমাকে বলা ক্লিনিং মিশ্রণ বা ক্লিনজিং মিশ্রণ, তুমি চোখ বুঝে সেটা দাগাই দিয়ে আসবা। তাহলে 1 নম্বর প্রশ্ন পাই গেছি। 2 নম্বর প্রশ্ন খেয়াল করো, সেটা হচ্ছে গ্লাস সামগ্রিক গায়ে বিশেষত বুলেট বুলেট লেগে থাকা গ্রিজ বা তৈল জাতীয় পদার্থ দূরীকরণে, সরাসরি এই লাইন থেকেই প্রশ্ন হবে। তোমাকে ওই যে সর্বোত্তম পরিষ্কার করছি তার মানে তুমি এইটা না যে শুধু সর্বোত্তম কথা থাকলেই আমি ক্রমিক অ্যাসিড দেখাবো, না। যদি বলা হয় বুলেটে লেগে থাকা গ্রিজ বা তৈল জাতীয় পদার্থ, তুমি ক্রমিক অ্যাসিড দেখছো মানে তুমি সেটা দাগায় ফেলবা, ভালো কথা। আসো এখন, এই যে ক্রমিক অ্যাসিড, সেই ক্রমিক অ্যাসিডে কি কি থাকতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি, সেটা হচ্ছে লিখি পটাশিয়াম K2Cr2O7। তাহলে এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে এটা কি হবে, সলিড। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটাও গুরুত্বপূর্ণ। প্লাস H2SO4, এটা কি কনসেন্ট্রেটেড, ইটস নট লঘু, এটা বলা তীব্র। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে পার্সেন্টেজটা, আমার পার্সেন্টেজ মানে পরিমাণটা লাগবে, দেখো যেটা সলিড সেটা হচ্ছে 4 গ্রাম। খেয়াল করো, গ্রাম নট মিলিগ্রাম। আবার বলতেছি 4 গ্রাম নট মিলিগ্রাম, ঠিক আছে। এবং পানি, এটা ইউজ করতে হবে পাতিত পানি, মানে ডিস্টিলড ওয়াটার, যার মধ্যে অন্য কোনো মিনারেলস থাকবে না। ডিস্টিলড ওয়াটার মানে এর মধ্যে কোনো মিনারেলস নাই এবং যার পিএইচ অ্যারাউন্ড 7। এবং তার গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি ক্রমিক অ্যাসিড মিশ্রণ তৈরিতে ব্যবহার করা হয় না। এখানে পানীয় দিবে, পাতিত পানীয় দিতে পারে, আবার এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিবে এবং সাথে সাথে লৌহ সালফিউরিক অ্যাসিডও দিবে। বাকি যে দুইটা তরল, সব দুইটা হচ্ছে 40 মিলিলিটার। মিলিলিটার আমাদের মুখস্থ থাকে, সমস্যা নাই। সাথে মনে রাখতে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ছিল 2m। কত? 2m। তাহলে কি কি জিনিস, পানি ইউজ করব যেটা হবে পাতিত, যেটা 40 মিলিলিটার, এবং আমাদের সালফিউরিক অ্যাসিড সেটাও তরল, তার মানে সেটাও 40 মিলিলিটার, কিন্তু এটা হবে গাঢ় এবং 2 মোলার। সাথে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট 4 গ্রাম, 4 গ্রাম। তাহলে আশা করি এখান থেকে আর কোনো সমস্যা নাই। এখন তুমি ধরো এই ক্লিনিং মিশ্রণ বা ক্লিনজিং মিশ্রণ দিয়ে কোনো দূষিত পদার্থ বা সামথিং তুমি ক্লিন করতেছ, তুমি ক্লিন করতেছ, তখন একটা বিক্রিয়া ঘটবে। বিক্রিয়াটা প্রথমত, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ক্লাস তো রেকর্ড দিয়েও দিব, অনেকের নেটের সমস্যা হচ্ছে। এটা নেট, কারণ ওয়াইফাই পরিবেশের উপর ডিপেন্ড করে, অনেকের বাতাস হইতেছে সামহাউ, সমস্যা নেই। যাই হোক, এখন ঘটনা হইতেছে কি বলতেছিলাম, এই ক্লিনিং করার সময় বিক্রিয়া যেটা ঘটে এটা হচ্ছে জারণ বিক্রিয়া, যৌগিত জারণ বিজারণ বিক্রিয়া। কিন্তু ক্রমিক অ্যাসিড এখানে জারক হিসেবে কাজ করে, কারণ ক্রমিক অ্যাসিডের মধ্যে ভাই পটাশিয়াম ডাইক্রোমেট আছে, সালফিউরিক অ্যাসিড আছে, অক্সিজেন অক্সিজেন থাকা মানে সেটা জারক। তাহলে 2 নম্বর 3 নম্বর কথা কি, জারক। এবং এই বিক্রিয়াটা হতেছে তাপ হারি না তাপ উৎপাদী, স্বাভাবিকভাবে যে জারক করবে তার মানে জ্বলাবে, তাহলে জ্বলাইলে কি হবে, তাপ উৎপন্ন হবে না। তাহলে সেই জিনিসটা এখানে বলছে, দেখো তাপ উৎপাদী বিক্রিয়া। যদি পারো একটু তাপমাত্রাটা মনে রাখো, সেটা হচ্ছে 70 থেকে 80। না মনে রাখলে কোনো সমস্যা নাই, না মনে রাখলে কোনো সমস্যা নাই। এবং লাস্টে একটা এক্সট্রা কথাটা হইতেছে যে আহ, তোমাকে বলবে অনেকবার ব্যবহার করার পর ক্রমিক অ্যাসিডের মিশ্রণের বর্ণ কেমন হয়, তোমার উত্তর হচ্ছে সবুজ। এবং সবুজ বর্ণ হইলে আমরা বুঝি যে তার জারণ ক্ষমতা শেষ হয়ে গেছে, তার জারণ ক্ষমতা কি হয়ে গেছে, তার জারণ ক্ষমতা শেষ হয়ে গেছে। ওকে ফাইন। নিচের দিকে কিছু কথা আছে, এই জিনিসটার মধ্যে আমরা পড়বো কোনটা পানিগ্রাহী কোনটা পানিগ্রাসী, কিভাবে আমরা মুখস্থ করব, কোনটা উভয়, কোনটা শুষ্ক পানিগ্রাহী, সবই আমি তোমার পড়াই দিব, মুখস্থ করে দিব, নো টেনশন। এইখানে একটা কথা আছে, এই লাইনটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, প্রচুর বার আসছে। ত্বকে কোথাও যদি অ্যাসিড লাগে, খেয়াল করো, যদি অ্যাসিড লাগে, অ্যাসিড লাগলে আমরা কি দিব, 5% সোডিয়াম কার্বনেট, সরি 5%, ছোট করে ফাঁকা জায়গায় লিখে রাখো,
5% সোডিয়াম বাইকার্বনেট NaCO3। অপশনে এই এইচটা বললাম দিবে না, সো সুন্দর মতো একটা তীক্ষ্ণ দৃষ্টি রাখবো অপশন পড়ার সময়, যে এখানে এইচ আছে না এইচ নাই, ল্যাংড়া দিছে না খোরা দিছে না আসল মানুষটাই দিছে, একটু চোখ দিয়ে দেখো। আর অ্যাসিড লাগলে বললাম আমরা জানি যে 5% সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়, এই লাইনটা তুমি দাগাই ফেলছো, ঠিক আছে। তাহলে ক্ষার লাগলে কি দিব? ক্ষার লাগলে সেম 5% বোরিক অ্যাসিড H3BO3, এইটাও বললাম ভেরি মাচ ইম্পর্টেন্ট। অপশনে ইথানোইক অ্যাসিডও দিবে, ইথানোইক অ্যাসিড একটা দুর্বল ক্ষার, এটা আমরা অনেক আগে ইউজ করতাম, এখন ইউজ করি না। বইতে বোরিক অ্যাসিড দিছে H3BO3, একদম ঠাটা মুখস্থ, ঠিক আছে। বোরিক অ্যাসিড H3BO3 আমরা ইউজ করবো, ভালো কথা। এখন তুমি সুন্দর মতো পরের পৃষ্ঠায় চলে আসো। আমরা একটু প্রশ্ন নিয়ে আসছি, এটা অ্যাকচুয়ালি উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক, পিডিএফটা মাস্টার, সম্পূর্ণ বই ঠই সব কিছুই মিলানো আছে। দেখো কি হয়েছে, নিচের কোনটি ক্রমিক অ্যাসিড মিশ্রণ? এটা ডেন্টাল 23-24 প্রশ্ন, আমরা সবাই জানি H2SO4। দেখো তুমি প্রশ্ন যদি একটুও সমস্যা হয় ভাই, চেক এন্ড ডাবল চেক, এখানে H2SO3 দিছে কিন্তু H2SO4, তাহলে বাকিগুলো আগেই বাদ, তাহলে এই দুইটা নিয়ে সমস্যা, তাহলে আমার এই দিক চোখ যাবেই না, আমি প্রথমে এই দিক চোখ রাখবোই না। তাহলে তোমার চোখটাকে ফিক্স হয়ে গেল। আমি তোমাকে ট্রিক্স শিখাইতেছি, এই প্রশ্ন তুমি পারবা ভাই, তোমার সলভ করায় আমার লাভ, আমি তোমাকে একটু ট্রিক্স দেখাইতেছি। তাহলে এরপর আমি দেখবো ওকে K2Cr2O7 K2Cr2O7, তাহলে এটা 3 এটা 4, তাহলে উত্তর এটা। ক্রমিক অ্যাসিড দ্বারা বুড়িয়ে পরিষ্কার করার সময় কোন টাইপের বিক্রিয়া ঘটে? আমি বলছিলাম জারণ বিজারণ দুই প্রকার বিক্রিয়া ঘটলেও আমরা কি দাগাবো? জারণ বিক্রিয়া দাগাবো। কি দাগাবো? জারণ দাগাবো, ঠিক আছে। এটা মেডিকেল 22-23 কোশ্চেন বললাম, ওকে ফাইন। আমরা একটু এইখানে আর কিছু এমসিকিউ সলভ করে আসো। আচ্ছা দেখতে পাইতেছো তো পিডিএফটা ঠিক মতো বানায় নাই, মেজাজ খারাপ হয়ে যায়, দেখতে পাইতেছো তো? কথা বলো, আশা করি দেখা যায়। হ্যাঁ, সবটাই দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, ভাই আর একটু জুম করেন। জুম করব, জুম করলে ফাইটা যাবো, ঠিক আছে অমিত? জি ভাইয়া, ওকে ঠিক আছে। জি ভাই। এখন একটা খেয়াল করো, নিচের কোনটি বুলেটের স্টপ কর্কের গ্রিস পরিষ্কার করতে ব্যবহার? তুমি পাইছো পরিষ্কার, ভেতরে কোনো ক্রমিক অ্যাসিড দেখছো, দাগায় ফেলবা। ডেন্টাল 20-21 কোশ্চেন। তাহলে এই যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বুলেট ও পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহার করা হয়? বুলেট, পিপেট, নামের মধ্যে নল নাই, নামের মধ্যে গল নাই, নামের মধ্যে শীত নাই, কিছু নাই, এবং এটা সাধারণতই তোমার ল্যাবরেটরিতে ইউজ করা হয়। আমি কি বলছি, সাধারণত ইউজ করলে কি হবে? ভয়েস দাও, ভয়েসে বলো, সাধারণত ইউজ করলে কি হবে? রক্ত গ্লাস। কি গ্লাস? শক্ত গ্লাস, গুড। শক্ত, শক্ত মানেই হইতেছে পাইরেক্স, শক্ত বা পাইরেক্স। দাও প্রশ্ন ধরবো এখন। নিচের কোনটি ল্যাবরেটরিতে সর্বোত্তম কাজ পরিষ্কারক? তাহলে সর্বোত্তম মানেই হচ্ছে ক্রমিক অ্যাসিড। অনেক ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, বিশেষ করে কোচিং পরীক্ষা যখন দিতে যাবা, তখন তারা একটু উর্বর মস্তিষ্ক হওয়ার কারণে প্রশ্ন করে নিচের কোনটি সর্বোত্তম কাজ পরিষ্কারক হিসেবে কাজ করে? ক্রমিক অ্যাসিড নাকি ক্রমিক অ্যাসিড মিশ্রণ? ক্রমিক অ্যাসিড না ক্রমিক অ্যাসিড মিশ্রণ? রাইজা বলো তো, মাহবুবা রাইজা, প্রশ্ন শুনছো? হুম। ক্রমিক অ্যাসিড মিশ্রণ, গুড, ক্রমিক অ্যাসিড মিশ্রণ। বুলেটের অভ্যন্তরে তৈলাক্ত পদার্থ দূরীকরণের জন্য আমরা সবাই জানি, এখানে খেয়াল করো, দেখো গাঢ়ও লিখছে হালকাও লিখছে, দুইটাও দেয় নাই, দুইটাই আবার গাঢ় দিছে। হ্যাঁ, গাঢ় তো এটা হওয়ার প্রশ্নই উঠে না। যদি K2Cr2O7 হয় তাহলে সেটা হবে সলিড, যেহেতু সলিড দেয় নাই কোনো জায়গায়, তাহলে আমরা এটা ফাঁকা রাখবো। তাহলে আমরা এটা কি করবো? ফাঁকা রাখবো। আর সালফিউরিক অ্যাসিড ছিল 2 মোলার, যেটা অত্যন্ত গাঢ়, তাহলে উত্তর হচ্ছে এ। উত্তর কি? এ। আচ্ছা, নিচের অক্সাইড গুলোর মধ্যে কোনটি পাইরেক্স গ্লাস তৈরিতে ব্যবহার করা হয়? আমি তোমাকে বলছিলাম পাইরেক্স গ্লাসের সংকেত তুমি ভুলে যাও, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাইরেক্স গ্লাসের মধ্যে কি থাকবে? B2O3। বউ থাকবে। কি থাকবে? আমি বলতাম বউ থাকবে, মানে জাস্ট ফর জোক, B2O3 থাকবে। আচ্ছা, নিচের কোন পদার্থ কাচের পাত্রকে ক্ষয় করে? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তোমরা বিভিন্ন সময় কাচের যন্ত্রপাতি, এটা যদিও পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, কাচের যন্ত্রপাতির উপর নকশা করে, নকশা জিনিসটা দেখবা, নকশা মানে কি, তখন কাজটাকে ক্ষয় করে বিভিন্ন টাইপের নকশা করা হয়। এটা করা হয় হইতেছে এই যে HF দিয়ে, অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড যাই বলো না, HF। এটা যদিও একটা মৃদু অ্যাসিড, তারপরে বললাম এটা একটা ব্যবহার করা হয়। আচ্ছা আসো,
এরপরে বলছে বুলেট রিলিজ করতে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? কারণ এটি একটি শক্তিশালী জারক। কি বিক্রিয়া ঘটায়? জারণ বিক্রিয়া ঘটায়। নিচের এই জিনিসটা আমরা কেবলই সলভ করে আসলাম, H2SO4 প্লাস K2Cr2O7, অন্য কিছু নাই। নাইট্রিক অ্যাসিড আছে, এখানে CH আছে, তাহলে ওইটাই উত্তর। নিচের কোনটি কাঁচ পরিষ্কারকে ব্যবহার করা হয়? এই যে একটা প্রশ্ন, মিস্টার গুহ স্যার, সরি গুহ স্যার, তো গুহ স্যার একটা সুন্দর প্রশ্ন দিছে, বলো তো কি হবে? দাঁড়াও, আমি যাকে ধরবো সেই বলবা, ওয়েট, আমি যাকে ধরবো সেই বলবা। পার্টিসিপেন্ট কারা কারা আছে দেখে নিই। ওকে, আরজুবা আরেফিন। সাউন্ড শুনতে পাচ্ছ না? এই সবাই সাউন্ড শুনতে পাইতেছো তো? জি ভাইয়া পাচ্ছি। আচ্ছা, আরজুবা বলো, এইটার উত্তর দাও, নিচের কোনটি কাঁচ পরিষ্কারকে ব্যবহার করা হয়? আমি কেবল বলছি, বললাম। ভাইয়া লিকার অ্যামোনিয়া। গুড, লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়া, কঠিন অ্যামোনিয়াও না, এমন NH3 নয়, অ্যামোনিয়াম ক্লোরাইড না। তো এইটা দিয়ে আমি তোমার একটা জিনিস বুঝাইতে চাইতেছি, একটা জিনিস ফিল করাইতে চাইতেছি, সেটা হইতেছে জিনিসগুলা যে এক্সট্রা আমাদের যে বইগুলার প্রশ্ন সলভ করা, এটা বললাম ফরজে আইন। ফরজে আইন ভঙ্গ করছো, তার মানে খবর আছে। আচ্ছা আসো, নিচের কোন অ্যাসিডটি গ্লাসের যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহার করা হয়? সহজ কথা, খেয়াল করো, বলছে হচ্ছে পরিষ্কার, ক্ষয় করার কথা বলে নাই। তাহলে সালফিউরিক অ্যাসিড 100% সালফিউরিক অ্যাসিড, নাকি HF HCl H2SO4 100% সালফিউরিক অ্যাসিড, কারণ ক্রোমিক অ্যাসিড মিশ্রণে সালফিউরিক অ্যাসিড ছিল। ল্যাবরেটরিতে অপোলার জৈব পদার্থ পরিষ্কার করতে কোনটি ব্যবহার করা হয়? এটা একটা ভিন্ন ধর্ম প্রশ্ন, যেটা গুহ স্যার, সরি বারবার গুহ স্যার থেকে নেওয়া হয়েছে। তো গুহ স্যাররাই এরকম গুহা টাইপের প্রশ্ন করে। আসো, তো অপোলার জৈব পদার্থ যখন বলবে, ভাইয়া হ্যাঁ বলো। 12 নম্বরটা তো বলছেন না, মানে কোনটি পরিষ্কার ব্যবহৃত হয় ও, না। আমি প্রশ্ন দেখতে ভুল করছি, সরি। এতে তো না। আচ্ছা, এখানে তুমি বলো, সরি সরি সরি, আমি ব্যবহৃত হয়, এই যে। আচ্ছা, আমার ভুল থেকে একটা শিক্ষা নাও। আমি যেহেতু দেখি নাই চোখে, পরীক্ষা হলে তোমার সম্ভাবনা আছে তুমিও না দেখো, তো ওই যে লেজ মাথা দুই দিকে একটু আবার চেক এন্ড ডাবল চেক উত্তর দাগানোর সময়, যে না আসলে হ্যাঁ বলছে না বলছে। তো খেয়াল করো, সেটা হচ্ছে না। তাহলে কোনটা না বলো? HF হবে। HF হবে, কারণ HF হচ্ছে ক্ষয় করবে। গুড, HF ক্ষয় করবে, বাকিগুলাতে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আসো ল্যাবরেটরিতে অপোলার জৈব, আমি এটা এইভাবে মুখস্থ করতাম, অপোলার জৈবে জ আছে, বেনজিনে জ আছে, তাহলে অপোলার জৈব পদার্থ যদি পরিষ্কার করতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমরা বেনজিন ব্যবহার করব। ঠিক আছে। কাচের উপর নকশা, HF। কাচের যন্ত্রপাতিকে ইথানল দিয়ে ধৌত করতে হয়, এই যে আমি পড়াইছি, ইথানল দিয়ে ধৌত করা হয়, কারণ এর দ্বারা কি হয়? অণুজীব দ্রুত দ্রবীভূত হয়। আমি পড়াইছিলাম অণুজীব বিনষ্ট হয়, তাহলে এখানে দ্রবীভূত হয় লেখছে। কোন রাসায়নিক পদার্থের জন্য ল্যাবরেটরিতে মাস্ক ব্যবহার করতে হবে? ওয়েট, আমি এটা যাকে ধরবো সে বলবা। সাবের, ভাইয়া এখানে নেই লেখছে, মানে এইচ ডি নাম্বার না? কত নাম্বার? ডি নাম্বার O2 গুড, অক্সিজেন। প্রয়োজন নেই। ডি। আর আমি যদি সবকিছুই লিখতাম, এই নেইটা বাদ দিয়ে দিতাম, যে কোনটি প্রয়োজন কোনটা লাগাইতা, ধরো সেম প্রশ্নই দিছে, কিন্তু স্যারের মনে হয়েছে যে একটু নেইটা কাইটে দেই, মনে হয়েছে সামহাউ সেম প্রশ্ন করা হয়েছে, তোমার সঠিক কোনটা না ভুল কোনটা তোমার প্রশ্ন না, তোমার প্রশ্ন হচ্ছে সেখান থেকে 1 মার্ক নিয়ে আসা, কোনটা লাগাইতা তুমি বলো সাবের। এইচ প্লাস বি নাম্বার। ABC কোনটা? বি নাম্বার 2। 2 নাম্বার H2S? হ্যাঁ। না, তখন তোমাকে যেহেতু গ্যাসীয় পদার্থ জি দেয়া আছে, তুমি এখানে বললাম দেয়া নাই যে সেটা আসলে গ্যাসীয় না তরল না কঠিন। হুম, যেহেতু এখানে গ্যাসিয়াস দিয়ে আছে, তোমাকে দাগাইতে হইতো HCl। বুঝাইতে পারছি আশা করি তোমাকে কথাটা। আচ্ছা আসো, ও, ল্যাবরেটরিতে যন্ত্রপাতিতে পরিষ্কার কাজে পাতিত পানি ব্যবহার করা হয় কেন? লিঙ্কন স্যার, কারণ এই পাতিত পানিতে কোনো ধরনের মিনারেলস মানে আয়ন এবং জীবাণু থাকে না। গুড, ওকে। আমরা বাজে কয়টা?
52 বাজে গেছে। আচ্ছা, এখান থেকে আর সেরকম কোনো প্রশ্ন নেই। এখান থেকে একটু জাস্ট রিডিং দিও, যদিও দেখতে পাইতেছো না, রিডিং দিও, একটু রিডিং দিও, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত রাসায়নিক নিকটি বা ব্যালেন্স, এই জায়গাটা থেকে হচ্ছে এই অধ্যায়ের খুবই ওয়ান অফ দ্য মোস্ট মজার মজার প্রশ্ন আসে, ঠিক আছে? মজার প্রশ্ন আসে এবং এখান থেকে ম্যাথ আসে, সেটাই আমি দেখবো। আসো, মেইনলি আমি তোমাকে একটু আগে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স। ব্যালেন্স, এই ব্যালেন্স মানে কি? ব্যালেন্স মানে হচ্ছে নিক্তি, কেমন? তো ব্যালেন্স প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ, আর একটা হচ্ছে আমাদের ডিজিটাল। তো অ্যানালগ যে ব্যালেন্সটা, সেটা হচ্ছে আবার দুই প্রকার, একটাকে বলা হয় হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্স, আর একটা হইতেছে আমাদের সার্টোরিয়াস ব্যালেন্স। আর একটা কি ব্যালেন্স? সার্টোরিয়াস ব্যালেন্স। ডিজিটালের বেলায় দুই প্রকার আছে, একটা হচ্ছে 4 ডিজিট, এটা একটু খাতায় আমার সাথে নোট করো, খাতা লিখতে রাখতে বলছি কেন। আর একটা হচ্ছে 2 ডিজিট। আর একটা ব্যালেন্স আছে, যে ব্যালেন্সের নাম হচ্ছে রাফ ব্যালেন্স। তো একটা জিনিস মাথায় রাখবা, সেটা হইতেছে আমরা রাফ ব্যালেন্স কখন ইউজ করি? শুধুমাত্র সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের জন্য। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপের সময় তো আসলে বিশুদ্ধ অবস্থা পরিমাপ করা যায় না, আমরা যেটা সেকেন্ডারি পদার্থের বৈশিষ্ট্য জানি, আমি পড়াবো। তাহলে এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, যে তাহলে সেকেন্ডারি যে স্ট্যান্ডার্ড পদার্থগুলো আছে, সেগুলি আমরা যখন পরিমাপ করব, তখন কোন ব্যালেন্স ব্যবহার করব? রাফ ব্যালেন্স। তাহলে পরবঙ্গী ব্যালেন্স আর সার্টোরিয়াস ব্যালেন্স দুইটাই আসলে আমরা কখন ব্যবহার করি? সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বেলায়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বেলায়। এখন ডিজিটাল ব্যালেন্সের পরে যাই। প্রশ্ন হচ্ছে, ভাইয়া, পরবঙ্গী ব্যালেন্স আর সার্টোরিয়াস ব্যালেন্সের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা খুবই ইজি। পরবঙ্গী ব্যালেন্সের পার্থক্যটা বুঝো, দেখো, আমার দিক তাকাও, আমার দিক তাকাও। আমি এক পাশে দাঁড়ায় আছি, এটা হচ্ছে পরবঙ্গী ব্যালেন্স, বুঝো। আমি মাঝখানে দাঁড়ায় আছি, হ্যাঁ, আমি মাঝখানে দাঁড়ায় আছি। এটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। এটা কি ব্যালেন্স? এটা সার্টোরিয়াস ব্যালেন্স। অর্থাৎ বিষয়টা হচ্ছে, তুমি খেয়াল করো যে আমাদের ব্যালেন্সের বেলায় কি হয় অ্যাকচুয়ালি। ব্যালেন্সের বেলায় ঘটে হইতেছে, প্রথমে একটা বেদি থাকে বা বেস থাকে, হ্যাঁ। এই বেসটা সাধারণত পাথর নির্মিত হয়, কাঠ নির্মিত হয়, পড়াবো, সমস্যা নাই। এবং এই পাশে একটা দণ্ড থাকে, দণ্ড বা যেটাকে আমরা বলি হচ্ছে কলাম। কলাম, কলামটা মাথা রাখবা ফাঁপা হয়, লিখে ফেলায় বললাম, ফাঁপা হয়। এবং এটা হচ্ছে ব্রাশ বা পিতলের তৈরি হয়। এবং এর উপরে থাকে হইতেছে আমার তুলাদণ্ড বা বিম, আর সাথে হচ্ছে পাল্লা। সাথে হচ্ছে কি থাকে? পাল্লা থাকে। বুঝে, আমরা ছোটবেলায় আগে তো তোমার, এখন তো ডিজিটাল ব্যালেন্স, আমরা হইতেছে এরকম ধরে বিভিন্ন বাজারে গেলেই আগে এমনি ধরে মাইপে দেখাইতে 1 কেজি 2 কেজি, তারপরে ডান পাশে দিতে হচ্ছে ভর বা বাটখারা যেটাকে বলা হয়, ঠিক আছে? বাটখারা বা ভর। অঙ্ক তো করছো ছোটবেলায়, বাটখারার অঙ্ক করছো না? আচ্ছা, আসো। এবং এই দিকে একটা সূক্ষ্ম দণ্ড থাকে, তাহলে এইটা হচ্ছে আমার পাল্লা, আর এইটা হচ্ছে আমার বিম। আর এই যে সূক্ষ্ম যেই অ্যারোটা দেখতেছো, এটাকে বলা হয় হচ্ছে পয়েন্টার। আর উপরের দিকে একটা তার ইউজ করা হয়, এটাকে বলা হয় হচ্ছে রাইডার। এখানে স্কেল থাকে, এবং উপরের দিকে একটা ছোট দণ্ডাকার অংশ ব্যবহার করে, এটাকে বলা হয় রাইডার বাহক। মানে রাইডার যার উপর বহন করে বাম থেকে ডান পাশে নিয়ে যায়। রাইডার কি জিনিস, রাইডার ধ্রুবক কি জিনিস, রাইডার বাহক কি জিনিস, সেটা পরে আসতেছি। দাঁড়িপাল্লা, এক্স্যাক্টলি, আসো। তো তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি
এই যে স্কেল বা রাইডার বাহক বা বিমের উপর যে স্কেলটা বসানো হয়েছে, এই স্কেলের বাম পাশে 0 আর ডান পাশে 100 দাগ করি, তখন আচ্ছা সাদা, আমি এরপর থেকে লালটা ইউজ করবানি, সাদাটা ইউজ, ব্ল্যাকবোর্ড ইউজ করবানি। তো তখন যেই ব্যালেন্সটা তৈরি হয় তার নাম হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স। তার নাম কি? পলভঙ্গি ব্যালেন্স। তাহলে পলভঙ্গি ব্যালেন্সে একদম বাম প্রান্তে থাকে হচ্ছে 0, ডান প্রান্তে থাকে হচ্ছে 100। কিন্তু আমি যদি শূন্যটা মাঝ বরাবর রাখি আর এই পাশে 100 পরিবর্তে 50, ঠিক বাম পাশে 100 পরিবর্তে 50 দিই, তখন সেটা যে ব্যালেন্স হবে সেটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। মানে সার্টোরিয়াস ব্যালেন্সের মাঝখানে বা মাঝে, সার্টোরিয়াস ব্যালেন্সের মাঝে থাকে হচ্ছে 0, আর দুই প্রান্তে, দুই প্রান্তে থাকে হচ্ছে 50। কথা বুঝাইতে পারছি? দুই প্রান্তে কত দাগ থাকে, দেওয়া থাকে? 100 পরিবর্তে 50 দাগ দেওয়া থাকে। এখন এইখান থেকে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে রাইডার, সেই রাইডার কোন ধাতু নির্মিত? সুন্দর করে একটু লিখে রাখো, রাইডার যে ধাতু নির্মিত এইটা হচ্ছে প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতু নির্মিত। রাইডার, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, রাইডার কি ধাতু নির্মিত? প্লাটিনাম এলো রাইড করে। কি বলছি? আমার সাথে বলো, প্লাটিনাম এলো রাইড করে, অর্থাৎ প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম রাইডার। হোয়াটসঅ্যাপে কে মেসেজ দেয়? দাঁড়াও, লিখো ততক্ষণে। আনংয়ের কি ক্যাম্পেইন চলতেছে না? রামাদান গিফটস, শেয়ার করলে কি গিফট পাওয়া যায়, সে শেয়ার করতেছে। আচ্ছা আসো, আসো, বিষয়টা হচ্ছে ফ্রি মাল ভালো না। তাহলে আমরা পলভঙ্গি ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্সের ডিফারেন্স বুঝতে পারছি। আর রাইডার হচ্ছে একটা জাস্ট তার, তার আর কিচ্ছু না। তার কি নির্মিত? আমি বলছি প্লাটিনাম এলো রাইড করে, তাহলে প্লাটিনাম অ্যালুমিনিয়াম নির্মিত একটা তার, এবং সেই তারটা আগে পিছে ঘুরতে পারে, জাস্ট স্ক্রুর মতো। তুমি ঘুরাইতেছো, সে সামনে যেতেছে, ঘুরাইতেছো, সামনে যেতেছে। তাহলে যেই দণ্ড বরাবর সে সামনে আগে, যেটাকে বলা হয় রাইডার বাহক। রাইডার মানে কি? যে রাইড করে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হইতেছে, সরি, ধরো এটা হচ্ছে সেই রাইডার বাহক, রাইডার বাহক, এবং এইখানে হইতেছে আমার সেই রাইডারটা, এবং আমার স্কেল হচ্ছে এই যে। এটা কেন এত সময় নিয়ে ব্যাখ্যা করে পড়াইতেছি? কারণ এইখান থেকে প্রশ্ন হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই পাশে হচ্ছে আমার 0 দাগ, এই পাশে হচ্ছে আমার 100 দাগ। তুমি চিন্তা করো তাহলে, একটা রাইডার আমরা সাধারণত ব্যবহার করি দুইটা ভরের হয়, একটা হচ্ছে 5 মিলিগ্রাম ভরের, আর একটা হইতেছে 10 মিলিগ্রাম ভরের। একটা হচ্ছে 5, 10। তো আমরা ধরে নিলাম বর্তমানে রাইডারের ভর হচ্ছে এম। তাহলে এম ভরের রাইডার যদি 0 দাগ থেকে 100 দাগ পর্যন্ত নিয়ে যাও, তাহলে ভরের পার্থক্য বা ভরের পরিবর্তন কত হবে, এইটা বোঝাটা আমাদের জন্য জরুরি। আসো আমরা একটু লিখি যে 0 দাগ থেকে 100 দাগে নিয়ে গেলে, নিয়ে গেলে কাকে নিয়ে গেলে? রাইডারকে নিয়ে গেলে ভরের পার্থক্য কত হবে? এটা কি কেউ বলতে পারবা? এটা কি কেউ বলতে পারবা? আমার এখানে সমস্যা হয়, জারক বিজারণ বিক্রিয়া ঘটাবে, তাহলে আচ্ছা একটা প্রশ্ন আসছে, তাহলে ক্রমিক অ্যাসিডের মিশ্রণে কেন জারণ বিক্রিয়া হয়? এটা বোঝানোর জন্য সুন্দর একটা ব্যাখ্যা আমি দিতে পারি, কিন্তু সেটা তিসমা তোমার জেনে কোনো লাভ নাই। তুমি যা সহজ কথা মনে রাখবা সেটা হচ্ছে জারণ বিক্রিয়া হয়, সহজ কথায় জারণ বিক্রিয়া হয়, আর কোনো কথা নাই। ঠিক আছে, আমি তোমার একটা সুন্দর ব্যাখ্যা দিতে পারি, কিন্তু শুধু শুধু এটা লং হয়ে যাবে ব্যাখ্যাটা। আমি তোমাকে
হোয়াটসঅ্যাপ করে জানাই দিবেন, ঠিক আছে? তার আগে বলো, একজন আমাদের বলো তো, যে 0 দাগ থেকে 100 দাগ, ধরো 0 দাগে ছিল এম ভরের রাইডার, তুমি সেটা 100 দাগে নিয়ে গেছো, তাহলে এই যে দুই পাশে, পাল্লার দুই পাশে ভরের পার্থক্য কত হবে? আমার একজন বলো, আনমিউট করো। শোনো, আমি ধরি, দাঁড়াও, কেউ বলবা না, বুঝতে পারছি, ওয়েট। m/100। কত? m/100। না, দাঁড়াও, আমার ধরতে দাও। ওয়ামিয়া। ভাই আমি পারি না। পারবা না? আচ্ছা, খেয়াল করো, তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে এইখানে এম ভর রাখছিলা, সেখানে তুমি নিয়ে গেছো, তো তোমার ভরের পরিবর্তন হওয়ার কথা ছিল হচ্ছে এম, কিন্তু এম না হয়ে হয়ে যায় হচ্ছে, এম না হয়ে সে হয় হইতেছে 2m, অর্থাৎ 2 গুণ m। 2m হওয়ার কারণ কি? এই পাশে ভর নিতেছো, তাহলে এইখানে ভর কি হতেছে? বাড়তেছে। এই পাশ থেকে নিতেছো, তাহলে এইখানে ভর কমতেছে। যেহেতু সমজাতীয় ভর, তাহলে যে পরিমাণ বাড়বে সেই পরিমাণই কমবে। তখন আসলে অ্যাকচুয়ালি বিষয়টা এইভাবে লেখা বেটার, অ্যাকচুয়ালি সরি, এইভাবে লেখাটা বেটার। এম প্লাস এম, ভরের পরিবর্তন হয়, ভরের পরিবর্তন হয় এম প্লাস এম। আশা করি বুঝাইতে পারতেছি, যে তুমি যদি শুধুমাত্র এইখানে ভর সেম রেখে তুমি এখানে নতুন এম ভর দিতে, তখন শুধুমাত্র ভরের পরিবর্তন এম হইতো। কিন্তু তুমি এইখান থেকেই এম ভর নিয়ে তুমি ডান বাম এই পাল্লায় রাখতেছো, ডান পাল্লায় রাখতেছো, তাহলে এইখান থেকে ভর কমতেছে, এইখান থেকে ভর আবার বাড়তেছে, তাহলে দুইটা ভরের কাহিনী। এই জন্য এম প্লাস এম হয়ে 2m হয়ে গেছে। সমান সমান কত? এম, 2m। দাগ ছিল মাঝখানে হইতেছে 100টা, 0 থেকে 100 পর্যন্ত দাগ হইতেছে 100টা। তাহলে প্রতি ঘর পরিবর্তনে আমি যদি এক দাগ পরিবর্তন এভাবে লিখি, এক দাগ বা প্রতি ঘর, প্রতি ঘর যদি আমি ধরো একবার আমি রাইডারটা ঘুরালাম, একবার ঘুরানোর সে এক ঘর সামনে যায় বা এক দাগ সামনে যায় রাইডারটা, তাহলে 100 দাগে পরিবর্তন হয় 2m। তাহলে এইটা এক দাগে পরিবর্তন কত হবে? ঐকিক করো, 2m/100 ইজ ইকুয়াল টু m/50। এই m/50 হচ্ছে রাইডার ধ্রুবক। সুন্দর করে আমাদের ইটা সূত্রটা মুখস্থ রেখে ফেলো, লিখেও ফেলাও। অর্থাৎ প্রতি এক ঘরে রাইডারের ভরের পরিবর্তনকে রাইডার ধ্রুবক বলে। আমি দাগাই দিব, তার আগে তোমাকে মুখস্থ করাইতেছি। বলো, প্রতি এক ঘরের রাইডারের ভরের পার্থক্য, প্রতি এক ঘরের রাইডারের ভরের পার্থক্য রাইডার ধ্রুবক বলে। নির্ণয় কি? m/50। m/50 তুমি সেটা সার্টোরিয়াস ব্যালেন্স হোক আর পলবন্ধী ব্যালেন্স হোক, সব বেলায় আমাদের সূত্র হইতেছে m/50। আসো, সার্টোরিয়াস ব্যালেন্স কিরকম? সার্টোরিয়াস ব্যালেন্সটা হচ্ছে এরকম, এইখানে হচ্ছে 0 দাগ, এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে 50, এটা হচ্ছে আমার পয়েন্টার। ভালো কথা, এখানে স্কেল দিয়ে দাগ করা আছে। তাহলে আমার রাইডারটা আছে এই জায়গায়। এখন তুমি চিন্তা করো, আমার বললাম মাঝ বরাবর 0, অর্থাৎ আমি এই জায়গায় দাঁড়ায় আছি। আমি এখন এইখান থেকে যদি কিছু ভর 50 ঘর পর্যন্ত নেই, আমার ডান পাশে বললাম কোনো ভরের পরিবর্তন হচ্ছে না, কারণ এই পাশেও 50 দাগ, এই পাশে 0 না। অর্থাৎ ভরটা মাঝামাঝি থাকার কারণে এই বাম প্রান্তেও তখন ভর নাই। যদি তোমার রাইডারটা, এটা হচ্ছে আমাদের রাইডার, একটু সুন্দর করে বুঝো, রাইডারটা 0 দাগে অর্থাৎ মাঝামাঝি থাকার কারণে এই রাইডারের ভর না বাম প্রান্তে আছে না ডান প্রান্তে আছে। কিন্তু কিন্তু তুমি যদি এখানে চিন্তা করতে, এইটা হচ্ছে আমাদের পলভঙ্গি ব্যালেন্স, রাইডারটা বললাম 0 প্রান্ত অর্থাৎ একদম বাম প্রান্তে ছিল, তাহলে বাম প্রান্তের ভরের সাথে বললাম সে অটোমেটিকলি সংযুক্ত ছিল, এইখানে যেটা হয় নাই। তাহলে এখন তুমি যদি এটা 0 দাগ থেকে, রাইডারকে 0 দাগ থেকে 50 দাগে নিয়ে যাও, দাগে নিয়ে গেলে নিয়ে গেলে নিয়ে গেলে ভরের পরিবর্তন কত হবে? এম। এটা ভর কত ছিল? এম, শুধুমাত্র এম হবে, কারণ এখান থেকে নতুন কোনো ভর কমতেছে না, শুধুমাত্র এখানে ভর যুক্ত হইতেছে, এই জন্য এম, নট প্লাস এম। তাহলে সহজভাবে 50 ঘরের জন্য পরিবর্তন এম হলে 50 ঘরের জন্য এক ঘরের জন্য পরিবর্তন কত হবে? দেখো, m/50, অর্থাৎ ঘুরে শেষে শেষমেশ একই উত্তর আসতেছে m/50। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইডার ধ্রুবক নির্ণয়ের
সূত্র। তোমাকে প্রশ্ন করবে জাস্ট দুইটা প্রশ্ন, একদম মনে রাখবা, খুব মুখস্থ করে ফেলবা। সেটা হচ্ছে 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক আর সি প্রকাশ করা হয়, রাইডার কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ রাইডার কত? আর সি ইজ ইকুয়াল টু, তাহলে 5 মিলিগ্রাম ডিভাইডেড বাই 50 ইজ ইকুয়াল টু 0.1 মিলিগ্রাম। এবং এটাকে তুমি যদি গ্রামে নাও, তুমি লিখতে পারবা 0.1000 দ্বারা ভাগ হবে। 1000 দ্বারা ভাগ হলে 1 এবং মাঝখানে আরো 3টা শূন্য আসবে, 1 গ্রাম বা 1 × 10⁻⁴ গ্রাম। তুমি এখন থেকে ঠাটা মুখস্থ করবা, যখন তুমি 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করবা, তোমার রাইডার ধ্রুবক হবে কত? 1 × 10⁻⁴ গ্রাম। এবং তুমি যখন 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করবা, তখন তোমার রাইডার ধ্রুবক হবে হচ্ছে 2 × 10⁻⁴ গ্রাম। সেম নিয়মে করলে বুঝতে পারবা, সেম নিয়মে হলেই অঙ্ক করলে বুঝতে পারবা। তাহলে এই যে দুইটা মান একদম ঠাটা মুখস্থ, এটা আমাদের এমসিকিউ তে প্রচুর বার আসছে। অঙ্ক করার সময় নাই, ঠাটা মুখস্থ। 5 মিলিগ্রাম ব্যবহার করলে 1 × 10⁻⁴, 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক কত হবে? 2 × 10⁻⁴। এখন আসো বইয়ের মধ্যে। মেলা পড়াইছি, আর পড়াবো না, শেষ করে দিব। আসো, কেমিক্যাল ব্যালেন্স দুই প্রকার, পলভঙ্গি সার্টুরিয়াস, সেটা কেবলই বললাম। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এখানে একটা কথা আছে যে ক্ষয়কারী রাসায়নিক পদার্থ পরিমাপে মোটামুটি ওজন নেওয়ার জন্য এক প্রকার ব্যালেন্স নীতি ব্যবহার করা হয়, এদেরকে কি বলা হয়? রাফ ব্যালেন্স। ক্ষয়কারী পদার্থ মানে কি? ক্ষয়কারী পদার্থ মানেই হইতেছে বললাম সেকেন্ডারি পদার্থ বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। রাফ ব্যালেন্সের সাহায্যে বস্তুর সঠিক ওজন নেওয়া যায় না। কোনো কিছুই রাফ এন্ড টাফ হওয়া ভালো না জীবনে, রাফ এন্ড টাফ কখনোই হওয়া ভালো সব ক্ষেত্রে না। রাসায়নিক ব্যবহারে খেলায় বেলায় একটা বিষয়। এখন আসলো, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা সবাই জানি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আসো সেটা বলতেছি। আগে এই লাইনটা দাগাও, কঠিন সেকেন্ডারি পদার্থ ওজন নিতে রাফ ব্যালেন্স ব্যবহার করা হয়। কি কি জিনিস? কঠিন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তরল সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বেলায় কি নিব তাইলে? তরল সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যেমন গাঢ় অ্যাসিড এককে মেজারিং সিলিন্ডার পরিমাপ করতে হয়। এইটা আমি তোমাদের যখন মেজারিং সিলিন্ডার পড়াবো তখন মুখস্থ করবো, এখন জাস্ট দাগায় ফেলো। এটা মেডিকেল বিষয়ে আসছে, এটা জাস্ট দাগায় ফেলো। এখন আসো পলভঙ্গি ব্যালেন্সের গঠনে, জাস্ট দাগাইতে বলছি, দাগায় ফেলো। আপাতত আসো এই জায়গায়। পলভঙ্গি ব্যালেন্সের 4টা অংশ থাকে। একটা হচ্ছে কাচের বক্স যুক্ত বেদি বা বেস, পড়াইছি। স্তম্ভ বা কলাম, যেটা অ্যাকচুয়ালি কি? ফাঁপা। এবং কি নির্মিত? ব্রাশ বা কি নির্মিত বলছি? পিতল নির্মিত, লিখে ফেলো বইতেই। এবং তুলাদণ্ড বা দাগাঙ্কিত বিম ও পাল্লা, আর রাইডার এবং রাইডার বাহক। এখন নিচের দিকে একটা খেয়াল করো, কাচের বক্স যুক্ত বেদি, এটি কি দ্বারা নির্মিত? গ্রানাইট পাথর বা ইবোনাইট নির্মিত। দাগায় ফেলো, বাস, আর কিচ্ছু লাগবে না। এবং নিচের দিকে 3টা স্ক্রু থাকে, এই স্ক্রু দিয়ে কি করতে হয়? লেভেলিং করা হয়। কতটি? 3টি স্ক্রু থাকে, 3টি লেভেলিং স্ক্রু। মুখস্থ করো, 3টি লেভেলিং স্ক্রু, নাথিং এলস। নিচের দিকে আসো, দেখো স্তম্ভ বা কলাম কি নির্মিত? ব্রাশ বা পিতল নির্মিত এবং ফাঁপা শেষ। এবং তুলাদণ্ড বা বিম বা পাল্লা, এইটা 3 স্টারদের দাগাবা। সেটা হচ্ছে তুমি আমাকে একটা জিনিস কমন সেন্স কাজে লাগাও, যে তোমার যদি তুলাদণ্ড বিম আর পাল্লাই না থাকতো, তুমি মাপটা কোথায়? আমার কপালে না। তাহলে এটা হচ্ছে একটা প্রধান অংশ, এটারে গোল করো। রাসায়নিক নীতির প্রধান অংশ হচ্ছে তুলাদণ্ড, বিম ও পাল্লা। ঠিক আছে, এই কিচ্ছু লাগবে না। এই বিম, তুলাদণ্ড অ্যালুমিনিয়াম ধাতু নির্মিত বা পিতল দ্বারা তৈরি হয়, এটা বেশি ইম্পর্টেন্ট, লাগবে না। এখন যেটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে এই জায়গাটাই বুঝা, রাইডার এবং রাইডার বাহক। আমি বলছিলাম জাস্ট মুখস্থ করবা প্লাটিনাম অ্যালুমিনিয়াম ধাতু, ঠিক আছে। রাইডার এলো প্লাটিনাম নিয়ে, বা প্লাটিনাম এলো রাইড করে, একই জিনিস, মুখস্থ হয়ে গেছে। তোমার প্রথম প্রশ্ন কথা হচ্ছে আরোহী বা রাইডার হলো
5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম ভরের স্থানান্তরযোগ্য প্লাটিনাম আলোর ভিতরে একটি লুপ বা তার, তোমাকে এখান থেকে এমসিকিউ কি প্রশ্ন দিবে? নিচের কোনটি একটি প্যাঁচানো লুপ বা তার? রাইডার নাকি রাইডার বাহক? রাইডার। আচ্ছা, এরপরে লাইনটায় আসো। এইখানে একটা জিনিস আমি একটু দাগাইছি, তুমিও দাগাবা। ছবিটা সুন্দর মতো দেখবা, এবং এইখানে দেখো একটা পয়েন্টার নামে একটা লেখা আছে, পাইছো? এটাকে গোল করো, এটাকে গোল করো। কেন গোল করতেছি বলতেছি। তোমাকে প্রশ্ন হয়েছে এর আগে মেডিকেলে, এবং এটা অনুশীলনী প্রশ্ন, নিচের কোনটি পলভঙ্গি ব্যালেন্সের অন্তর্ভুক্ত নয়? সেখানে বক্স, বেদি, কলাম, তোমার রাইডার, রাইডার বাহক সব ছিল, পয়েন্টার ছিল, একটা টেয়ার ছিল। টেয়ার আমরা পরে পড়বো। টেয়ার আসলে একটা সুইচ, যেটা চাপ দিলে ডিজিটাল ব্যালেন্স 0.0000 শো করে, অর্থাৎ ব্যালেন্স জিরো হয়ে যায়। এটা হচ্ছে, এটাকে বলা হয় টেয়ার বা সুইচ। সেটা হচ্ছে আমাদের ডিজিটাল ব্যালেন্সের অন্তর্ভুক্ত, এটা নট পলভঙ্গি ব্যালেন্স। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি পলভঙ্গি ব্যালেন্সের অন্তর্ভুক্ত নয় কোনটি, ঠাটা মুখস্থ করে ফেলাও, টেয়ার, টেয়ার, টেয়ার। এখন আসো, আমাদের এখান থেকে আর কিচ্ছু লাগবে না। রাইডার এবং রাইডারের ধ্রুবক, রাইডার ধ্রুবকের সংজ্ঞাটা আমাদের লাগবে। এই যে দাঁড়ায় ফেলো, রাসায়নিক নীতির বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে, মানে প্রতি 1 ভাগে ব্যবহৃত রাইডার ওজনের পার্থক্যকে রাইডার ধ্রুবক বলা হয়, বা রাইডার কনস্ট্যান্ট আর সি দ্বারা প্রকাশ করা হয়। পরিমাপ হইতেছে সাধারণত M/50 সূত্র। এবং এই যে দুইটা মান যেটা লেখায় দিছি একদম ঠাটা মুখস্থ, 5 মিলিগ্রাম ব্যবহার করলে 1 × 10⁻⁴, এভাবে মুখস্থ করো না, 1 × 10⁻⁴। এইটারে তোমরা দিয়ে আসবে এইভাবে, কি হবে? একের আগে 1 2 3 4, এই এক ছিল, একের পরে হচ্ছে দশমিক ছিল, দশমিককে 4 ঘর নিয়ে আসছি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, শেষ। অনুরূপ ভাবে 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে এইটা তুমি 100% কোনো না কোনো পরীক্ষায় পাবাই। আসো এর পরের পৃষ্ঠায় চলে আসি। সার্কুলার ব্যালেন্স নেওয়ার কোনো কথা নাই। এখন এইখানে একটা এমসিকিউ দেখো, আমি একটু তোমাদের সলভ করাবো। সেটা হচ্ছে, তাহলে রাসায়নিক নিকটিকে সঠিকভাবে ওজন নেওয়া যায় কত পরিমাপে? আমরা সর্বনিম্ন যে রাইডার ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 5 মিলিগ্রাম, এবং তখন রাইডার ধ্রুবক যত আমরা ওই যন্ত্র বা ওই নিকটির মাধ্যমে তত নিম্ন বা ততটুকু আমরা ভর সর্বনিম্ন ভাবে পরিমাপ করতে পারি। তাহলে এখানে কত হবে বুঝতে পারতেছো? 0.001 গ্রাম। মানে কি? এটা হচ্ছে রাইডার ধ্রুবকের মান, রাইডার ধ্রুবক পরিমাণ, রাইডার ধ্রুবক পরিমাণ। ঠিক আছে, তোমার একটা বাড়ির কাজ দিলাম, সেটা হচ্ছে আমি যদি 25 মিলিগ্রাম রাইডার ব্যবহার করি, তাহলে সেই রাইডার এর সেই নিকটির মাধ্যমে সর্বনিম্ন কতটুকু ভর আমি পরিমাপ করতে পারবো, এটা একটু করে আমাকে বলবা, হোয়াটসঅ্যাপ করবা। 25 মিলিগ্রাম, হোমওয়ার্ক, 25 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে আমরা সর্বনিম্ন বা সঠিকভাবে কতটুকু ওজন নিতে পারবো সেই নিকটির মাধ্যমে, জানাও। এখন দেখো এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে পয়েন্ট গুলো, এটা তোমরা অলরেডি জানো, আমি তোমাকে পড়াবো না। সেটা হচ্ছে মোলার দ্রবণ মানে হইতেছে 1 মোলার, না 1 M। এগুলো জিনিস আমরা জানি। সেমি মানে হাফ, 0.5, ডেসি মানে 0.1। এই জিনিসগুলো বলে আমাদের এমসিকিউতে আসছে এবং আসবে। এখন আসো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এই ওই পরের পৃষ্ঠায় দেখো লেখা আছে, সেটা হচ্ছে এই যে পার্টটা, এই যে পার্টটা, যে বৈশিষ্ট্য 4টা দিছে, সেই বৈশিষ্ট্য 4টা সহ, এবং এই ছকের প্রত্যেকটা উদাহরণ আমাদের মুখস্থ করতে হবে। তোমরা অলরেডি জানো যে বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য বিশুদ্ধ। প্রাইমারি মানে বিশুদ্ধ, বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে না, ওজন নেওয়ার সময় রাসায়নিক করবে না, তাদের প্রস্তুত অ্যাসিডের ঘনত্ব অপরিবর্তিত থাকে দীর্ঘদিন, তারাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর এগুলি যারা করবে না তারা সেকেন্ডারি। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে সকল উদাহরণে সি থাকবে, সি থাকবে। ব্যতিক্রম হইতেছে, ব্যতিক্রম কি? ব্যতিক্রম একটা জিনিসই, সেটা হচ্ছে HCl। কারণ HCl একটা গাঢ় অ্যাসিড, আর গাঢ় অ্যাসিড গাঢ় মানে সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তোমার সেকেন্ডারি মুখস্থ করা লাগবে না। তাহলে সি থাকতেছে, দেখো কার্বনেট, কার্বনেট মানে সেখানে একটা সি থাকবে। অক্সালেট, অক্সালেট মানে C2O4, সেখানে সি থাকবে। অক্সালেট সি থাকবে। ডাইক্রোমেট, ক্রোমেট, ক্রোমিয়ামে সি থাকবে। সি মানে বললাম কার্বন না, সি হচ্ছে ইংলিশ ওয়ার্ড। ঠিক আছে, উত্তর বলে ফেলছো, 5 × 10⁻⁴। থ্যাংক ইউ ভেরি মাচ। হয়েছে কি আদৌ? আসো আমরা একটু উত্তরটা করে ফেলাই। এটা হচ্ছে 25/50, 25 মিলিগ্রাম ডিভাইড বাই 50 মানে হচ্ছে 0.5 মিলিগ্রাম, তাই না? তার মানে কত হবে? 0.0005 গ্রাম, মানে হচ্ছে 5 ×
10⁻⁻4 গ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ, 1 ইয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা প্রাইমারি স্ট্যান্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ড পদার্থ তোমরা অলরেডি জানো, এবং এই জন্য আমি এটা ডিপলি পড়াইলাম না, যে সি থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এক্সেপ্ট এইচসিএল, বাকি সব সেকেন্ডারি, এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ 4টা বৈশিষ্ট্য তোমার মুখস্থ রাখতে হবে। এটা প্রচুর 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 পরিমাণে ইম্পর্টেন্ট। ভালো কথা, এখান থেকে আর সেরকম কোনো প্রশ্ন নাই। ডিজিটাল ব্যালেন্সে তুমি যদি একটু আসো, এইখানে একটু এদিকে আসো, এদিকে আসো, এখানে কিছু লাইন আছে, দাঁড়াও। সেটা হচ্ছে, দেখো, ডিজিটাল ব্যালেন্স হচ্ছে দুই প্রকার। ডিজিটাল ব্যালেন্স দুই প্রকার, একটা হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স আর একটা হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। মানে যে ডিজিটাল ব্যালেন্স এর মাধ্যমে তুমি দশমিকের পর 2 ঘর পর্যন্ত সঠিকভাবে নিতে পারবা সেটা 2 ডিজিট, যেটা 4 ঘর পর্যন্ত নিতে পারবা সেটা 4 ডিজিট। শেষ। এখন 2 ডিজিট, দেখো 2 এর সাথে সেকেন্ডারি নামটা মিল আছে, তাহলে 2 ডিজিট ব্যালেন্স আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপে নিব। তাহলে প্রাইমারি, দেখো প্রাইমারি 1 2 3 4, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে আমরা 4 ডিজিট ব্যালেন্সের মাধ্যমে নিব। তাহলে এটা বললাম মুখস্থ করা খুবই সহজ। নিচের দিকে অনেক লাইন দাগাইছি, এত কিছু লাগবে না, মুখস্থ রাখতে হবে এখান থেকে একটা লাইন। সেটা হচ্ছে মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে আমরা কোন ব্যালেন্স নিব, সেকেন্ডারি নাকি, সরি, 2 ডিজিট না 4 ডিজিট। দেখো, মাইক্রো মানে হচ্ছে কম, 3টা পদ্ধতি আছে, ম্যাক্রো, সেমি মাইক্রো আর মাইক্রো। মাইক্রো মানে হচ্ছে কম, তাহলে কোনটা কম? কম হলে সূক্ষ্মতা বেশি লাগে, তাহলে দশমিকের পর 2 ঘর নিলে সূক্ষ্মতা বেশি হয়, নাকি দশমিকের পর 4 ঘর নিলে সূক্ষ্মতা বেশি হয়? 100% 4 ঘর নিলে সূক্ষ্মতা বেশি। তাহলে যখন যাই যেটা সূক্ষ্মতা বেশি মাইক্রো পদ্ধতিতে সেটা ব্যবহার করব। তাহলে আমরা এখানে 4 ডিজিট ব্যালেন্স নিব। তুমি জাস্ট এইটুকু মনে রাখবা যে মাইক্রো পদ্ধতি মানেই হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। শেষ, আর কিছু এখান থেকে পড়ার নাই। আমাদের ক্লাস শেষের পর্যায়ে হয়েও এই যে লাইনটা, এইখান থেকেই এর পরের পৃষ্ঠায় দেখা একটা কথা আছে, সেটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স প্যানের উপর রেখে টেয়ার বা জিরো বোতলটিতে চাপ দিতে, আসলে বাটন, অ্যাকচুয়ালি বাটন। তো এই টেয়ারটা হচ্ছে আমাদের ডিজিটাল ব্যালেন্স, এটা মেডিকেল আসছে, এটা মেডিকেল কত সালে আসছে ভুলে গেছি, এটা মেডিকেল আসছে এবং এটা অনুশীলনী প্রশ্ন। টেয়ার বা জিরো চাপ দিতে হয়, তাহলে তোমাকে যদি আমি এইভাবে উল্টা করে প্রশ্ন করি যে কোনটির মাধ্যমে তুমি নিউট্রাল করবা একটা ডিজিটাল ব্যালেন্স, তোমার উত্তর কি হবে? টেয়ার। নিচের দিকে একটা কথা আছে, সেটা হচ্ছে স্প্যাচুলা। স্প্যাচুলার থেকে সুন্দর করে 2টা পয়েন্ট লিখে রাখো বইয়ের মধ্যেই। 1 নম্বর হচ্ছে নিকেলের তৈরি, নিকেলের তৈরি। 2 নম্বর কথা হইতেছে ভর পরিমাপে ব্যবহার করা হয়, ভর পরিমাপে। বাস, আর কিচ্ছু না, খাটা মুখস্থ। নিকেল, স্প্যাচুলা, চুলা কিসের তৈরি? নিকেলের তৈরি, এবং সেই স্প্যাচুলায় কি করা হয়? ভর পরিমাপে ব্যবহার করা হয়। শেষ, আর কিচ্ছু লাগবে না এখান থেকে, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। এমসিকিউ আর সলভ করাইলাম না, এমসিকিউ সলভ করাটা আমাদের আয়তনিক বিশ্লেষণের নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ। আমাদের আয়তনিক বিশ্লেষণে এই যে যন্ত্রপাতি, যেটা আমাদের মেইন সমস্যা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকক্ষণ বক বক পাক পাক করছি। 45 মিনিট ক্লাস নেওয়ার কথা, 45 মিনিট 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাইলে টাটা বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ক্যান লিভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।